নমস্কার, সকলকে স্টাডি উইথ সুপ্রিয় চ্যানেলে স্বাগত জানাই। আমরা পূর্ব দিনে তর্ক সংগ্রহ বিষয়ে আলোচনা করছিলাম এবং বেশ কিছুটা অংশ মানে সিংহভাগ বলতে গেলে হয়ে গিয়েছে। কিছু মূল পয়েন্ট আছে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। সেখানে কি বলা হচ্ছে সেগুলো দেখুন, আমি প্রত্যক্ষ প্রমাণ থেকে আজকে কিন্তু আলোচনা করব। আগের দিন বলেছিলাম যে কোন প্রমাণগুলো আপনাদের কি ইম্পর্টেন্ট আর কি আদি এগুলো কিন্তু বলেছিলাম যে আমাদের যে প্রমাণ থাকে সেগুলো কোন দর্শন অনুযায়ী কোন দর্শনে স্বীকৃত সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আজকে কিন্তু সেই প্রমাণগুলো অন্তত আমরা পর্যালোচনা করব যে কোন প্রমাণগুলো কিভাবে ইউজ হচ্ছে। দেখুন, তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, দেখুন জুম করে দিচ্ছি, জায়গাটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ? সেই প্রত্যক্ষ প্রমাণ বিষয়ে লক্ষণ কি বলছে প্রথমে না, বলছে প্রত্যক্ষ জ্ঞানকরণম। তাহলে প্রথমে বলছে কি যে প্রত্যক্ষ জ্ঞানকরণম প্রত্যক্ষম, অর্থাৎ কি হচ্ছে যে অর্থাৎ যে দ্বারা প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলা হয়। এবার এই প্রত্যক্ষ জ্ঞান জিনিসটা কি আসলে সেটা আমাদেরকে জানতে হবে। দেখুন, প্রত্যক্ষ জ্ঞান যদি আমরা বলি মানে যথার্থ জ্ঞান আর কি। মানে আমি ধরুন একটা জিনিস মানে আমাদের হয় না যে ন্যাচারালভাবে যে আমরা যখন কোনো আমার বন্ধুকে আমরা দেখলাম রাস্তায় যাচ্ছে, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ধরুন শ্যামল নাম তার, আমি ধরে নিলাম আর কি। তো অনেকজন হয় না যে শ্যামলের মতোই দেখতে, আমি বললাম কিরে শ্যামল কোথায় যাচ্ছিস, যখন সে পিছন মূলে তাকালো আর কি, তখন বললাম সে শ্যামল নয়, সে অন্য কেউ। তাহলে এই যে ধ্যান ধারণাগুলো হচ্ছে, এই ধ্যান ধারণাগুলো উৎপন্ন হওয়া দেখুন আমাদের ভুল জ্ঞান তো প্রমাণিত হচ্ছে। এটা তাহলে প্রত্যক্ষ প্রমাণ নয়। প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা সঠিক, মানে আমি যদি তাকে সেটা রূপেই জানতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে প্রত্যক্ষ জ্ঞান। তাহলে এখানে কি বলা হচ্ছে, বলছে যে দ্বারা প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলা হয়। আচ্ছা, এবার এই প্রসঙ্গে তখন কি বলছে যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যং জ্ঞানং প্রত্যক্ষম, অর্থাৎ কি ইন্দ্রিয় এবং বস্তু পদার্থ তার সঙ্গে সংযোগ সন্নিকর্ষ থেকে যে জ্ঞান উৎপন্ন হয়। দেখুন, আগের দিন আমি বলেছি যে আমাদের সংযোগ জিনিসটা কি। সংযোগ বলেছিলাম যে কোনো কিছুর উপরে ধরুন আপনি কোনো কিছু রাখছেন, এই হাতের ওপর হাত রাখছে, একটা হাতের ওপর হাত রাখছে, তাই না? এটা একটা সংযোগ হতে পারে। বা ধরুন আমার কাছে আপাতত একটা আমি দেখাচ্ছি, জাস্ট ধরুন মাউস আছে আমার কাছে ল্যাপটপে, সেই মাউসটা আমি হাতে রাখছি। তাহলে আমি যে হাতে রাখলাম মাউসটা, তাহলে এটা তো সংযোগ, কারণ এটা আমার হাত থেকে এটা সরে নিলে এর কিন্তু গুণাগুণ কিছুই নষ্ট হচ্ছে না, আমার হাতের গুণাগুণও নষ্ট হচ্ছে না, মাউসটারও কিন্তু গুণাগুণ নষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় বলতে তাহলে এখানে কি আমাদের যে জ্ঞানেন্দ্রিয় রূপ রয়েছে, আমরা চোখের দ্বারাও তো জ্ঞান উৎপন্ন হচ্ছে। দেখুন, প্রত্যক্ষ বলতে কিন্তু শুধুমাত্র চোখে দেখাটাকে প্রত্যক্ষ বলবো না, এটা মাথায় রাখবেন প্রথমত। এটা কিন্তু মানে এই যে ধারণাটা আমাদের মধ্যে উৎপন্ন হয় যে হ্যাঁ আমরা যেটা চোখে দেখবো সেটাই হচ্ছে প্রমাণ, একদমই নয়। আমরা ধরুন ধরুন কী হচ্ছে মানে বায়ু, বা আমি হাতটা রাখলাম, ধরুন আমি একটা গরম জলে হাত রাখলাম, দিয়ে আমি এখানে হাত রাখলাম, আমার গরম গরম অনুভূত হবে তো এই হাতেও? অনুভূতিটা কেন হবে? কারণ হচ্ছে সেটাও কিন্তু আমাদের ইন্দ্রিয়ের দ্বারাই জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেটাও কিন্তু প্রত্যক্ষ জ্ঞান। সেটা ত্বকরূপী প্রত্যক্ষ জ্ঞান, মানে ত্বকের জ্ঞান হচ্ছে, ঠিক আছে। সেটাকেও কিন্তু প্রত্যক্ষ বলা হয় দর্শনের ভাষায়। শুধুমাত্র দেখাটাকে চোখে দেখলাম সেটাকেই প্রত্যক্ষ বলবো, সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। বেশ, তাহলে এখানে কি বলছে, ইন্দ্রিয় এবং বস্তুর সংযোগ সন্নিকর্ষ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ জ্ঞান বলছে। বেশ, তাহলে এরপরে দেখুন বলছে যে প্রতিগতং অক্ষং প্রত্যক্ষম, এটি প্রত্যক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। এবং প্রত্যক্ষ কি বলছে, এই যে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, প্রত্যক্ষ প্রমাণের কিন্তু দুটো প্রকার রয়েছে। কি প্রকার? একটা হচ্ছে নির্বিকল্পক, একটা হচ্ছে সবিকল্প। নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কি বলছে দেখুন, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পম, অর্থাৎ যেটা যে জ্ঞানে কোনো বিশেষণ বা নির্দিষ্ট রূপ নেই সেই হচ্ছে নির্বিকল্প। তাহলে কি বলছে, কোনো বিশেষণ নেই, বিশেষণ মানে যে দোষ গুণ আর কি, ঠিক আছে। তাহলে সেটা নেই বলছে। তাহলে যেটা বলছে দোষ গুণ নেই, যে
জ্ঞানে কোনো বিশেষণ বা নির্দিষ্ট রূপ নেই, সেই জ্ঞান হচ্ছে নির্বিকল্প। নিচেই বলছে, তুমি উদাহরণ তুমি কী বলছে, বলছে কিঞ্চিত ইদম, অর্থাৎ কি, এটি কিছু একটা। তাহলে কিঞ্চিত ইদম মানে এটা এটা কিছু একটা, আমি বলে দিলাম, সেটা হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে যে কি, যার বিশেষণ থাকছে না। তাহলে তখন আমি যদি বলি কিছু একটা, তার তার বিশেষণ হলো, আপনি বলুন। মানে আপনাকে যদি বলা হয় যে রাতে কি খেয়ে এলি, বাইরে তো ঘুরতে গিয়েছিলিস, এই কিছু একটা খেয়ে এসেছি, তাহলে কিছু একটা খেয়ে এসেছি যদি আপনি বলেন, তাহলে তার যদি জ্ঞানটাই উৎপন্ন না হয়, তার বিশেষণ দোষ গুণ কী করে বিচার করবেন, আপনি করতে পারবেন না। এরপরে বলছে দেখুন সবিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে কি বলছে, যে সপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম, অর্থাৎ যে জ্ঞানে বস্তুটির বিশেষ রূপ, পরিচয় বা গুণ জানা যায়। তাহলে যেখানে গুণ জানতে পারছেন সেটা হচ্ছে সবিকল্পক, যেটা হচ্ছে গুণ বা বিশেষণ জানতে পারছেন না সেটা হচ্ছে নির্বিকল্প। তাহলে এখানে কি উদাহরণ বলছে, উদাহরণ দিয়েছে দেখুন, ডিত্থ অয়ম, এটি ডিথু, বা ব্রাহ্মণ অয়ম, এটি ব্রাহ্মণ, শ্যাম অয়ম, এটি শ্যাম। তাহলে দেখুন এই যে শ্যাম অয়ম মানে আপনি কালো, আমি যদি বলি যে এটি কালো, তাহলে কালো একটা রং বিশেষকে বোঝায়, তো তার 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 মানে দোষ গুণ আমরা কিছু একটা বলতে পারছি, যেটা কালো রং বিশিষ্ট, কালো রঙের গুণাগুণ বা কিছু একটা আমরা বলতে পারি। বা এই ব্রাহ্মণের গুণাগুণ না গুণাগুণ আমরা সব বলতে পারছি। তাহলে এইগুলো হচ্ছে স্ববিকল্পক, মানে যেটা স্পষ্ট যে জ্ঞানটা সেটা হচ্ছে আমাদের কাছে কি, যে স্ববিকল্পক, আর যেটা আমরা কি অস্পষ্ট যেটা জ্ঞান সেটা হচ্ছে নির্বিকল্প। ঠিক আছে, এবার তখন বলছে যে ইন্দ্রিয় ও বস্তুর সন্নিকর্ষ। এই ইন্দ্রিয় আর বস্তুর সন্নিকর্ষের মধ্যে কি বলা হচ্ছে, দেখো বলছে প্রত্যক্ষ জ্ঞান হেতুরিন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ সরবিধ। তাহলে প্রত্যক্ষ জ্ঞানের কারণ হলো ইন্দ্রিয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে, প্রত্যক্ষ জ্ঞানের যে কারণ সে সন্নিকর্ষ। ঠিক আছে, ষড়বিধ মানে হচ্ছে এটা 6 প্রকার। ঠিক আছে, প্রত্যক্ষ জ্ঞান হেতুর ইন্দ্রিয় সন্নিকর্ষ সারাবিধা, তাহলে হচ্ছে কি 6 প্রকার কিন্তু আমাদের কিছু ইন্দ্রিয় কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, যে প্রত্যক্ষ জ্ঞানের কারণ হলো ইন্দ্রিয় বস্তুর সন্নিকর্ষ, যা 6 প্রকার। আচ্ছা, সহজভাবে বলে দেব, আমাদের যে একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটাকে সন্নিকর্ষ বলা হয়। সেটা কার সঙ্গে উৎপন্ন হচ্ছে না, ইন্দ্রিয়ের সাথে, আমাদের কোনো ইন্দ্রিয়ের সাথে লিঙ্ক থাকছে না, সেই জন্য তাকে আমরা বলছি কি সন্নিকর্ষ। এবার আমরা সেই যদি আমরা আচ্ছা উদাহরণের দিকে মানে আমরা প্রকারের দিকে যাই, দেখুন তাহলে বলছে সন্নিকর্ষ হচ্ছে 6 প্রকার। কী কী তাহলে আমরা দেখতে পাচ্ছি, এইটা সন্নিকর্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবেন, কারণ থেকে প্রশ্ন দেয়। সমবায়ী কারণে একটা উদাহরণ দিল, কোনটা মানে কোনো একটা উদাহরণ তুলে দেবে আপনাকে, এটা সমবায়ী কারণ না অসমবায়ী কারণ না নিমিত্ত কারণ, এটা একটা জিজ্ঞেস করবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এই সন্নিকর্ষ আপনার কোনটা কোন ধরনের সন্নিকর্ষ বা এটা ক্রমান্বয় এটাও জিজ্ঞাসা করা হয়। তাহলে প্রথম যে সন্নিকর্ষের মধ্যে পড়ছে সেটা কি, মনে পড়ছে সংযোগ, সেকেন্ড পড়ছে সংযুক্ত সমবায়, থার্ড পড়ছে সংযুক্ত সমবেত সমবায়, 4 নম্বর হচ্ছে সমবায়, 5 নম্বর হচ্ছে সমবেত সমবায়, 6 নম্বর হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব। তাহলে আমি 6টা কিন্তু পেলাম। তাহলে এটা আমরা ছোট একটা ব্যাখ্যাও দেখে নেব যে কি বলা হচ্ছে। দেখুন সংযোগ সন্নিকর্ষ কি বলছে, বলছে চক্ষুষা ঘট প্রত্যক্ষণনে संयोग सन्निकर्ष, चक्षुषा घट प्रत्यक्ष जनने संयोग सन्निकर्ष। অর্থাৎ কি বলছে যে চক্ষুষা মানে হচ্ছে চক্ষু, মানে শব্দের আর কি তৃতীয়ার এক বচন করা হচ্ছে চক্ষুষা মানে হচ্ছে চক্ষুর দ্বারা, মানে চোখের দ্বারা। তাহলে দেখুন চোখ বা চোখ দ্বারা কি হচ্ছে, ঘট প্রত্যক্ষ জননে মানে ঘট দেখার ক্ষেত্রে কি হচ্ছে, সংযোগ সন্নিকর্ষ মানে আপনি সংযোগ সন্নিকর্ষ আপনি বলছেন। আমি উদাহরণ দিচ্ছি একটা, আমি ধরুন আমার কাছে ডায়েরি আছে একটা, ঠিক আছে, এই ডায়েরিটা আছে, তাহলে এই ডায়েরিটার সঙ্গে ধরুন আমার চাক্ষুষ প্রত্যক্ষ হচ্ছে, মানে দেখছি, জাস্ট দেখছি। এবার আমি একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে ডায়েরি বলে না এটাকে পেন বলে না খাতা বলে, মানে কিছুই জানি না। এটা মাথার মধ্যে রাখবেন যে আমরা কি বলছি সেই বিষয়টা যখন আমাদের তার জ্ঞান উৎপন্ন হচ্ছে, মানে একটা জিনিসের প্রতি আমার চোখ পড়ল, সেটা কি খায় না মাথায় মাখে না মানে লেখে কি, আমরা কিছু জানি না। তাহলে কি হচ্ছে, যখন চোখের দ্বারা আমরা কোনো কিছু দেখছি, ঠিক আছে,
সেই চোখের দ্বারা দেখাটা কি হচ্ছে, যে এখানে ঘট দিয়েছে কিন্তু আমি জাস্ট ডায়েরি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো এই ঘট বলুন বা ডায়েরি বলুন, যে কোনো পেন খাতা বলুন, যে কোনো কিছু বলুন, সেই ক্ষেত্রে কী হচ্ছে, যে চোখের সঙ্গে যে ঘটের সংযোগ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি সংযোগ সন্নিকর্ষ, মানে শুধু সংযোগ হবে, ঠিক আছে, যে দেখছি আমরা। আচ্ছা, এরপরে দেখুন বলছে কি সংযুক্ত সমবায়। এটা কি বলছে, বলছে ঘটরূপ প্রত্যক্ষ জননে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। মানে আপনার যখন রংটা দেখছেন, আপনি মাথার মধ্যে রাখুন যে প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম তার রূপটা, মানে আমরা যেটা দেখলাম, মানে একটা জিনিস দেখলাম যে তার কোনো আইডিয়াই নেই যে সেটা কী, কিন্তু যখন তার রংটাকে দেখছি, ধরুন কোনো একটা বোতল, সেটা জলের বোতল, সেটা হচ্ছে গোলাপি কালারের, বা একটা পেন বা একটা খাতা, একটা নীল কালারের, একটা হলুদ কালারের, কিছু একটা দেখছি, তাহলে এটা একটা কালার বিশিষ্ট। তা সেই কালার বিশিষ্টটা কি বলছে, যে সেই ঘটের যে রূপটা, সেই রূপটা হচ্ছে আমাদের কি, যে যখন আমাদের চোখের সঙ্গে সেটার মানে রূপের সংযোগ হবে, ঠিক আছে, তখন সেটাকে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ বলবে। আপনাদের কিন্তু দেবে যে ঘট রূপ প্রত্যক্ষে, ঠিক আছে, কী রকমের সন্নিকর্ষ হয়, তখন বলবেন সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এটাই লেখা আছে, দেখুন যে চোখের সঙ্গে ঘটের সংযোগ আর ঘটের মধ্যে সমবায় সম্পর্ক বর্তমান। সংযুক্ত সমবায়, দেখুন সংযুক্ত সমবায় বলছে যে রূপত্ব জাতির প্রত্যক্ষ জ্ঞানেই সন্নিকর্ষ হয়, কারণ চোখের সঙ্গে ঘট সংযুক্ত হয়, ঘটের মধ্যে রূপ সমবায় সম্পর্ক থাকে এবং রূপে রূপত্ব সমবায় সম্পর্ক থাকে। এবার দেখুন আপনি পার্থক্য আমি বুঝিয়ে দিচ্ছি যেন কোনো অসুবিধা না হয়। প্রথমে তো দেখুন আমরা বললাম যে কোনো একটা ঘট বা কোনো একটা মানে পেন, কোনো কিছু, আমি একটা পেনের উদাহরণ দিয়ে বলছি আপনার, ধরুন ধরে নিলাম যে এটা ধরুন একটা লাল পেন, ঠিক আছে, তাহলে এই পেনটা আমার কাছে যখন এলো, তখন আমার কিন্তু এটার বিষয়ে কোনো আইডিয়া নেই, যে এটাকে কী বলছে না বলছে, পেন বলছে না খাতা বলছে, কিচ্ছু আমরা জানি না। কিন্তু আমরা পরে বুঝলাম যে আচ্ছা এটা হচ্ছে একটা পেন। তাহলে এই যে না মানে এটা বুঝলাম মানে কি, প্রথমে আমি দেখলাম মানে পেনের সঙ্গে মানে যে চোখের সম্পর্ক হচ্ছে, এটা কি বলছে সংযোগ সন্নিকর্ষ, ঠিক আছে। এবারে যে সংযুক্ত সমবায় মানে কি হচ্ছে, যখন আমি তার কালারটাকে দেখছি, আচ্ছা মানে এই কালার, মানে কালার দেখুন, লালটা আমরা প্রথমবার দেখছি কিন্তু কালার বললো, আমাকে বললো কেউ কালার, আচ্ছা লাল কালার, ঠিক আছে, তাহলে এই যে লাল কালার যে গুণটা হলো, তখন সেটা কি বলছে সংযুক্ত সমবায়। কিন্তু যখন আমার এই যে কি মানে রূপত্ব মানে কি, রূপের গুণটা আমার প্রকাশ হচ্ছে, মানে গুণটা কি, লাল কালার আমার কোথায় কোথায় ইউজ হয়, লাল কালার আমাদের যেমন আমরা পেন ধরুন আমরা কোনো একটা নোট ইউজ করছি, আমরা নোটে আমরা পয়েন্ট বানাই, তাই না, সাব পয়েন্টও বানাতে পারি, মেন পয়েন্টও বানাতে পারি। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে যখন পরীক্ষার খাতা কোনো স্টুডেন্টদের দেখছি, তখন কী হচ্ছে, সেই খাতাগুলো আমরা চেষ্টা করছি যে সেই মানে চেষ্টা করছি মানে কি, সেটা নিয়ম আর কি, সেটা যে আমাদের পেন দিয়ে লেখা, মানে লাল পেন দিয়ে লেখা। এবার এই বিষয়গুলো জানছি, গুণাগুণগুলো জানছি, তাহলে গুণাগুণ যখন সেই বিষয়টা, তখন সে কী বলছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। এরপর হচ্ছে দেখুন সমবায় সন্নিকর্ষ। সমবায় কী হচ্ছে, যে শ্রোত্রেণ শব্দ সাক্ষাৎকারে সমবায় সন্নিকর্ষ। শ্রোত্র মানে হচ্ছে কানের দ্বারা, যেটা শোনা আর কি, ঠিক আছে, তাহলে শ্রোত্রেণ মানে হচ্ছে কর্ণেন, তাহলে কানের দ্বারা কি হচ্ছে, শব্দ শোনার ক্ষেত্রে, যখন আমরা কানের দ্বারা কি করছি, কোনো শব্দ শুনছি, তাহলে কানের ক্ষেত্রে কর্ণ দ্বারা শব্দ শোনার ক্ষেত্রে সমবায় সন্নিকর্ষ হচ্ছে। কারণ কর্ণগহ্বরে যে আকাশ আছে, মানে ফাঁকা স্থান, দেখুন আকাশ বলতে ফাঁকা স্থান, সেই জন্য মানে যেটা ফাঁকা স্থান, যেটা শূন্য, সেটাকে তোমরা আকাশ বলি। তো কারণ কর্ণগহ্বরে যে আকাশ আছে সেটাই সত্য, শব্দ আকাশের গুণ এবং গুণগুণির মতো সমবায় সম্পর্ক। গুণগুণি আমি আগে বলেছি, যে অবয়বী গুণী এগুলো কী জিনিস বলেছি আগে অলরেডি। এবার একটা জিনিস শুনুন, আমি ধরুন আপনাকে কোনো একটা কথা বলছি, সেই কথাটা বলার সময় আপনার সেই কথাটা মানেই বোঝেন না, সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। মানে আপনার জ্ঞান হবে, আপনি শুনতে পাবেন শব্দ, মানে আপনাকে যদি আমি এখন চাইনিজ ভাষায় কোনো কথা বলি, কিছু বুঝতে পারবেন না, যে কী বললো, আর চুংচাং কী বললো কিছু বুঝতে পারলাম না, স্যার কী বললো কিছু বুঝতে পারলাম না। বা ধরুন কেউ হিন্দি বলছে, কিন্তু হিন্দির মধ্যে পার্থক্য আছে, ধরুন কেউ মাঘি ভাষা বলছে, কিছু বুঝতে পারছে না, কী বলছে, আরে কী বলছে কিছুই বুঝতে পারছি না,
ফিলিংস দেখে কিছুটা বুঝতে পারবেন তাদের, কিন্তু কিছু বুঝতে পারছেন না। ভাষাটা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের কাছে, তো সেই ভাষাটা তুমি বুঝতে পারছেন না। তো এখানে বলা হচ্ছে যে আপনি যখন শুধুমাত্র শুনছেন কথাটা, ভালো খারাপ কিছুই জানেন না, শুধু শব্দ শুনছি, সেটা হচ্ছে কি, সেটাও তো সন্নিকর্ষ, যে এটা একটা শব্দ, এটা বুঝতে পারছি এটা একটা শব্দ, সেটা কিন্তু সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন বলছে সমবেত সমবায় সন্নিকর্ষ। যখন আপনার জ্ঞান হয়ে যাবে যে আমাকে কী বলছে, কথাটা আমাকে খারাপ বলছে, দুঃখদায়ক কোনো কথা বলছে না ভালো কথা বলছে, সেটা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ, ঠিক আছে। যে দেখুন এখানে কি বলা হচ্ছে, শব্দত্ব সাক্ষাৎকারে সমবেত সমবায় সন্নিকর্ষ, অর্থাৎ শব্দত্ব, শব্দের সাধারণ ধর্ম উপলব্ধির ক্ষেত্রে এই সন্নিকর্ষ। মানে যখন আপনার শব্দের জ্ঞানটা, তো মানে হচ্ছে গুণের দ্বারা বোঝানো হচ্ছে শব্দত্ব, মানে আপনার যখন শব্দের গুণটা বা জ্ঞানটা হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বিশেষণ বিশেষ্য ভাব। তার বিশেষ্য ভাব মানে হচ্ছে বিশেষ্য অভাব, ঠিক আছে, মানে ভাঙলে হবে তাহলে অভাব প্রত্যক্ষ, যেখানে অভাব প্রত্যক্ষ থাকবে, যেখানে আপনার অভাব দেখা যাবে প্রত্যক্ষের মধ্যে, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। তাহলে বলছে অভাবের প্রত্যক্ষ জ্ঞানে বিশেষ্য বিশেষ মানে বিশেষণ বিশেষ্য সম্পর্কে সন্নিকর্ষ হচ্ছে। বলছে ভূতলে ঘট নেই, তাহলে ঘটটা ধরুন একটা স্থান বিষয়, একটা ধরুন ঘোড়া রয়েছে বা ঘট রয়েছে, একটা বই রয়েছে, যদি বলি ওই স্থানে বইটা নেই, তাহলে মানে কি দাঁড়ায় যে ওই স্থানটাতে অভাব, বইয়ের অভাব। আজকে যদি আমি বলি ধরুন আমি বর্ধমান শহরে নেই, আমি এখন বাইরে আছি, তাহলে কি বর্ধমানে আমার অভাব রয়েছে, এই যে অভাবটা, সেটাকে বলছে মানে বিশেষণ বিশেষ্য অভাব, যেটা সন্নিকর্ষ, এটা হচ্ছে সন্নিকর্ষ। এখানে ভূতল কি বলছে, তখন এখানে হচ্ছে ভূতল হচ্ছে বিশেষ্য এবং ঘটের অভাব হচ্ছে বিশেষণ, ঠিক আছে। তাহলে কোনটাকে বিশেষ্য বলছে কোনটাকে বিশেষণ বলছে এটাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো। তাহলে মূল যে বিষয়ে আলোচনা করা হচ্ছে, তাই না, যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কাছে বিশেষ্য। আর যেটা আমাদের কি বলছে, যেটা আমাদের ধরুন ওই তার বিষয়ের অভাব বলছে বা ভাবও বলতে পারে, যাই হোক, মানে তার বিষয়ে কোনো কিছু আলোচনা করছে। প্রথমে ঘট বললো, ঘটটা হচ্ছে বিশেষ্য, তার বিষয়ে যে আলোচনা, দোষ গুণ যেটা আলোচনা করবে সেটা হচ্ছে বিশেষণ। তাহলে অভাব হচ্ছে ঘটের অভাব হচ্ছে, ঘট এখানে নেই, তাহলে ঘট এখানে নেই, এটা হচ্ছে আমাদের কাছে কি বিশেষণ, ঠিক আছে। তাহলে আমরা 6 প্রকার কি পেলাম, সন্নিকর্ষ পেলাম। এটা মনে রাখবেন, ক্রমান্বয়ে মনে রাখবেন, উদাহরণ মনে রাখবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে প্রত্যক্ষ পেলাম। এরপরে আমরা প্রমাণ পাবো অনুমান প্রমাণ। বেশ, অনুমান প্রমাণে কি বলা হচ্ছে দেখুন, যে অনুমিতিকরণম অনুমানম, অনুমিতি জ্ঞানের কারণ কি অনুমান বলছে। আচ্ছা, একটা জিনিস বলুন, যখন মিষ্টি তৈরি হয়, ধরুন মিষ্টি তৈরি হওয়ার সময় কি ব্যবহৃত হয়, মানে ছানাটাই তো তার কারণ, তাই তো, মানে মূলত হচ্ছে ছানা যদি না থাকে তাহলে কিন্তু আপনি মিষ্টি তৈরি করতে পারবেন না। তাহলে এই যে বিষয়টা, ছানাটা হচ্ছে মূল, ঠিক আছে, এবং মিষ্টিটা হচ্ছে তার রূপান্তর হচ্ছে, যাই হোক, এখানেও সেরকম অনুমান আর অনুমিতি ব্যাপারটা সেরকম, মানে অনুমিতি জ্ঞানের কারণ, কিন্তু দেখুন অনুমিতি যে জ্ঞানটা হবে, কী জন্য আপনি অনুমিতি জ্ঞান করতে চাইছেন, অনুমানটা আছে বলে। অনুমানটা কি, অনুমানটা হচ্ছে যে ধরুন আমরা অনুমান করছি, যে খুব বইয়ের উদাহরণ দিয়ে বলছি, খুব আপনি ধরুন ঘুমাচ্ছেন, এখন ধরুন বিকালে হয়তো ঘুমাচ্ছেন, বিকালে ঘুম থেকে উঠে দেখছেন যে গোটা রাস্তা ভেজে গিয়েছে, গোটা রাস্তা একদম ভেজে রয়েছে, আপনার ফ্রন্ট যে রাস্তা রয়েছে, বাড়ির রাস্তা পুরো ভেজা রয়েছে, দেখে মনে হলো কি বৃষ্টি হয়েছে। তাহলে দেখে মনে হচ্ছে মানে আপনার কি অনুমান করলেন, কারণ কি আপনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে আরে মেঘ রয়েছে, তাহলে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, এটা আপনার কাছে অনুমান, তাই না। কিন্তু আপনার যখন সত্যি সেটা জ্ঞান উৎপন্ন হয়ে যাবে যে হ্যাঁ এটা সত্যি, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সত্যি, তখন সেটাকে কী বলা হবে, তখন সেটাকে অনুমিতি জ্ঞান বলা হবে, ঠিক আছে। তাহলে বলছে অনুমিতি জ্ঞানের কারণ, তাহলে অনুমিতি জ্ঞানটা, সঠিক জ্ঞানটা যে উৎপন্ন হচ্ছে অনুমানের, সেটা কারণকে, সেটা কিসের জন্য করা হচ্ছে, অনুমানকে কেন্দ্র। এবার সেজন্য বলছে দেখুন, যে অনুমিতির বলছে পরামর্শজন্যম জ্ঞানম অনুমিতি, পরামর্শ থেকে যে জ্ঞান জন্মায় তাকে অনুমিতি বলে। তাহলে অনুমিতি কাকে বলছে, যে পরামর্শ থেকে। এবার আমাদেরকে জানতে হবে পরামর্শ কাকে বলে, হঠাৎ করে বলে দিলাম যে পরামর্শ থেকে যেটা জ্ঞান জন্মায় সেটা হচ্ছে অনুমিতি। আরে দেখুন, সহজ কথাই আমি বলে দিয়েছি কিন্তু ডেফিনেশন, যে অনুমানের যে সঠিক জ্ঞান যখন আপনার কাছে অনুমানের জ্ঞানটা হয়ে যাবে সেটাকে অনুমিতি বলে। কিন্তু এই ট্রামটাকে দেখুন ন্যায় বৈশেষিক দর্শন অনুসারে একটু ঘুরিয়ে বলা হলো, যে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে অনুমিতি বলা হয়।
ঠিক আছে, এবার হচ্ছে এর ব্যাখ্যায় যাচ্ছে। দেখুন পরামর্শ কি বলছে। বলছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানম পরামর্শ। যখন জানা যায় যে যে কোনো পক্ষের মধ্যে এমন একটি ধর্ম আছে যা ব্যক্তির দ্বারা যুক্ত, সেই জ্ঞানকে পরামর্শ। এবার দেখুন ব্যাপ্তি বিশিষ্ট, ব্যক্তি জিনিসটা এটাকে আপনাকে জানতে হবে। পক্ষ জিনিসটা কি সেটা আপনাকে জানতে হবে, তাহলে তো আপনি বলতে পারবেন যে এটার মানে। আচ্ছা, ব্যক্তি মানে হচ্ছে নিয়ত সাহচর্য। নিয়ত সাহচর্য জিনিসটা কি? মানে ধরুন একটা অবস্থান করলে বাকিটাও অবস্থান করবে, তাই না? যেমন হচ্ছে ধরুন আমি রাম রহিম নামে দুজন আমি উদাহরণ নিচ্ছি, যে রাম আমি স্কুলে গেলাম, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করছি, আরে বন্ধু রাম কই রে, দেখতে পাচ্ছি না। ও বললো যে রাম, শ্যাম যেখানে থাকে সেখানে তো রাম থাকে। তাহলে দেখুন দুজনের মধ্যে একে অপরে, বা দেখবেন কলেজ লাইফে দেখবেন যে এই জিনিসটা হয়ে থাকে, যে কারোর সাথে কারোর অনুরাগাকৃষ্ট হয়ে পড়েছেন, তারা মানে প্রেম করছেন আর কি সহজ ভাষায়। তো এই সুদীপ্ত কই, তাকে তো দেখতে পাচ্ছি না। আরে সুদীপ্ত, আরে সুদীপ্ত তো সুদীপ্তার সাথেই দেখা যায়, ও সুদীপ্তাকে খোঁজ, সুদীপ্তকেও পেয়ে যাবে। এই যে এই চিন্তাধারা, এটা হচ্ছে ব্যক্তিজ্ঞান। ধরুন যে নিয়ত সাহচর্য, যে একজনের থাকার অবস্থানটা আরেকজনের অবস্থানটা ক্লিয়ার করে দেয় আর কি, সেটা হচ্ছে আমাদের কাছে ব্যক্তি। ঠিক আছে, আর হচ্ছে পক্ষ কি? পক্ষ জিনিস হচ্ছে স্থান। মানে আজকে যদি বলি যে আচ্ছা ও আচ্ছা সুদীপ্ত কোথায় আছে, এ কলেজ ঘাটে আছে, দেখ সুদীপ্তাকে ওইখানেই দেখলাম, সুদীপ্তাকে যেহেতু দেখলাম ওখানে, তাহলে সুদীপ্তও সেখানে আছে। তাহলে এই যে জিনিসটা আমি বললাম, তাহলে একটা স্থানে অবস্থান করছে তো তারা, যে এখানে ওই জায়গাটাতে তারা থাকছে, তাদের স্থানটা হচ্ছে আপনার পক্ষ, স্থানকে বলা হবে পক্ষ। ঠিক আছে, মাথায় রাখবেন। তাহলে এবার দেখুন ডেফিনেশনে যায়। বলছে যখন জানা যায়, কি জানা যায়, যে কোনো পক্ষের মধ্যে মানে স্থানের মধ্যে এমন একটি ধর্ম আছে যা ব্যক্তির দ্বারা যুক্ত, সেটাকে বলছে, সে জ্ঞানকে বলছে পরামর্শ। উদাহরণে যায়, বলছে এই পর্বতে ধোঁয়া আছে যা আগুন দ্বারা পরিব্যাপ্ত। খুব সহজ। তাহলে দেখুন এই পর্বতে ধোঁয়া আছে, তাহলে পর্বতটা এখানে আমাদের স্থান, স্থান মানে কি? পক্ষ। বুঝুন এটা ভালো করে, যে আমি পক্ষ মনে বলেছি যে স্থান, স্থানে অবস্থান করতে হবে কোনো ধর্ম বা কোনো কিছু একটা বিষয়। তো স্থান এখানে বলতে এই পর্বতে ধোঁয়া আছে, এই পর্বতে মানে যে পর্বত হচ্ছে স্থান, তাহলে ধোঁয়া আছে যা আগুন দ্বারা পরিব্যাপ্ত। এবার তখন এখানে ধর্ম বিষয়ে বলা হচ্ছে, যে পক্ষের মধ্যে এমন একটা ধর্ম যেটা হচ্ছে ব্যক্তির দ্বারা যুক্ত। ব্যক্তির দ্বারা যুক্ত মানে কি? যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে অগ্নি আছে, বা যেখানে যেখানে যা মানে এটাই মানে যাত্রা যাত্রা ধূমহা তত্র তত্র বন্যী, এই উদাহরণটাই বয়ে দেয়। তো যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে বন্যী আছে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা এটাই হচ্ছে পরামর্শ জ্ঞান। ঠিক আছে, বলছে এই জ্ঞানী পরামর্শ, এই পরামর্শ থেকে যে জ্ঞান হয় পর্বতে আগুন আছে, এটাই হচ্ছে অনুমিতি। ঠিক আছে, মানে একদম শিওর হয়ে গেলাম যে পর্বতে আগুন আছে, সেটা হচ্ছে যখন জ্ঞানটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অনুমিতি। ব্যক্তিটা বললাম, দেখুন যাত্রা যাত্রা ধূম তত্র তত্র বাণী, মানে নিয়ত সাহচর্যকে বলছে। আচ্ছা দেখুন, যেটা বলছিলাম যে পক্ষ ধর্মটা, পক্ষ ধর্মটা কি বলছে, যে যখন ব্যাপ্য ধর্ম যেমন ধোঁয়া পর্বত প্রভৃতি স্থানে থাকে তখন তাকে পক্ষ ধর্মতা বলে। পক্ষ ধর্মতা তখন এমন কোনো ব্যাপার নয়। পক্ষ ধর্ম, পক্ষ মানে যে স্থান, ধর্ম হচ্ছে যে তার ধর্মটা থাকা, মানে স্থানে যে স্থানে যেটা থাকা মানে হচ্ছে যেমন ধোঁয়া থাকা, এখানে এটাই বলছে কিছু না, মানে পর্বতে ধোঁয়া অবস্থান করছে। তাহলে এই যে এখানে আমরা যে অনুমান বলছিলাম, যে অনুমান প্রমাণ, সেখানে বলছে যে অনুমানকেও দুই ভাগে ভাগ করা হচ্ছে। কী অনুমান? একটা হচ্ছে স্বার্থানুমান, একটা হচ্ছে পরার্থানুমান। সহজভাবে বলে দিচ্ছি, তারপরে আমরা বইয়ের ভাষায় যাচ্ছি। আমরা যদি বলি স্বার্থ অনুমান মানে স্ব অর্থ অনুমান, মানে যে অনুমানটা করা হচ্ছে নিজের দ্বারা অনুমান করছে। ঠিক আছে, মানে আপনি ধরুন বলছেন ও আচ্ছা বৃষ্টি হয়েছে, দেখে তো মনে হচ্ছে বাইরে বৃষ্টি হয়েছে, গোটা রাস্তা ভেজা, কিন্তু আপনাকে বলছে, কেউ আপনাকে বলছে যে আরে জানিস রাস্তা ভিজা দেখছিস, মানে রাস্তা গোটা ভিজে গেছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। জানিস বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা দেখতে পাচ্ছিস তো? এবার দেখুন এটা হচ্ছে পদার্থ অনুমান, মানে অন্যের দ্বারা আপনাকে অনুমান করানো হচ্ছে, সেটা হচ্ছে পরার্থানুমান। এবার এই পরার্থানুমানের কিছু ভাগ আছে, যেহেতু পরার্থানুমান যে আপনাকে কোনো কিছু কেউ বলবে ডাইরেক্ট, আপনি বিশ্বাস নাও করতে পারেন, সেটারও কিন্তু এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বেশ, তাহলে আগে স্বার্থানুমানটা দেখুন। তাহলে বলছে নিজের জ্ঞান লাভের জন্য যে অনুমান করা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে স্বার্থানুমান। মানুষ বারবার দেখে যে ধোঁয়া আছে, ধরুন মানুষ বারবার দেখছে পর্বতে ধোঁয়া আছে, সেখানে আগুন আছে। তাহলে এই যে নিয়ত সাহচর্য, বারবার এই দুটোকে আগুন আর ধোঁয়াকে একসাথে দেখে কি বলছে, যে তখন পর্বতে ধোঁয়া দেখে তখন মনে করে কি পর্বতে আগুন আছে,
যখনই দেখে যে একটা থাকলেও আর একটা থাকে, তখন ওটা দেখেই মনে করছে যে না আচ্ছা তাহলে ওটাও আছে। তাহলে এটা মানে একটা অনুমান করে নেওয়া হয়, ঠিক আছে। বেশ, এটা হচ্ছে স্বার্থানুমান। পরার্থানুমান কী দেখুন, পরার্থানুমান বলছে যখন কেউ নিজে ধোঁয়া দেখে অনুমান করে। যখন কেউ কী করছে, কেউ তখন ধোঁয়া দেখছে, ধরুন কেউ আপনাকে ধোঁয়া দেখতে পারলো, যে মানে পর্বত আছে, সে পর্বতে ধরুন ধোঁয়া দেখতে পাচ্ছে, যে গোটা একদম ধোঁয়া উৎপন্ন হয়ে গিয়েছে। সেই ধোঁয়া দেখে কি বলছে, তাহলে সে অনুমান করছে যে এখানে আগুন আছে, এবং অন্যকে বোঝানোর জন্য কী বলছে, যে দেখ ভাই এখানে আগুন আছে, এটাকে বোঝানোর জন্য কিছু পঞ্চবায়ক বাক্যের প্রয়োগ করা হয়। এই পঞ্চবায়ক বাক্যেরই কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, এবং এটা জেনে রাখার দরকার। আপনারা শুনেছেন অবশ্যই জিনিসগুলো, তাও আমি বলে দিচ্ছি একবার। যেমন পঞ্চবায়ক বাক্য হচ্ছে 5টা অংশ, যেটা বলছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। তাহলে এই 5টা মানে বিষয়ের দ্বারা কি হচ্ছে, মানুষকে বিশ্বাস করানো হয়, ঠিক আছে। তাহলে প্রতিজ্ঞা জিনিসটা কী বলছে, প্রতিজ্ঞা বলছে পর্বত বহ্নিমান, মানে এটা হচ্ছে ওনার প্রতিজ্ঞা, যে ভাই মানে সিদ্ধান্ত বলছে যে পর্বতে আগুন আছে, ঠিক আছে, মানে আপনি একটা বললেন কথা যে পর্বতে আগুন আছে, এটা হচ্ছে আপনার কাছে প্রতিজ্ঞা, ঠিক আছে। আর কি বলছে, হেতু কি বলছে, বলছে কেন, হেতু মানে যে কারণ, বলছে ধূমবাৎপাত, কারণ এতে ধোঁয়া আছে। পর্বতে আগুন আছে, পর্বতে আগুন আছে কি প্রতিজ্ঞা, হেতু কি যে দেখ ভাই ধোঁয়া আছে। উদাহরণ মানে কি, উদাহরণ মানে আপনাকে উদাহরণ দেওয়া হবে যে কেন কেন এটা বলা হচ্ছে, বলছে যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, এটা হচ্ছে উদাহরণ। ইয়ো ইয়ো ঝুমবান সাসা বন্যমান যথা মহানস, যেমন হচ্ছে যে মহানস, তাহলে মহানস মানে হচ্ছে দেখুন এখানে কি বলছে রান্নাঘর। তাহলে যেখানে যেখানে ধোঁয়া আছে, আমরা জানি যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, তাহলে সেটাই বলছে রান্নাঘর। এখনকার বর্তমান দিনের উদাহরণের সাপেক্ষে এটা কিন্তু লেখেনি গ্রন্থ, ঠিক আছে, কারণ এখন বলবে তো, অনেকে বলবো যে গ্যাস আছে, গ্যাসে তো দুটো উৎপন্ন, আগুন দেখতে পায় ধোঁয়া দেখতে পায় না, ঠিক আছে। কিন্তু আগেকার দিনে চিন্তা ভাবনা করে ধরুন উনুন যখন জ্বালানো হতো, ধোঁয়া আগুন উৎপন্ন হতো দুটো। দেখ, এবার বলছে তাহলে উপনয়, উপনয় কী বলছে, তথা চায়ম, তথা চ আয়ম, মানে চায় মানে হচ্ছে চা নয় কিন্তু, হ্যাঁ, তথা চ আয়ম মানে সেই রকমই সেই পর্বতেও ধোঁয়া আছে, এরকম মানছে। এবার নিগমন কি হচ্ছে, নিগমন দেখুন হচ্ছে সিদ্ধান্ত উপনীত হবে, নিগমন হচ্ছে সিদ্ধান্ত উপনীত হবে, যে তস্মাৎ তথা ইতি, অতএব কী হচ্ছে এই পর্বতেও আগুন আছে, এটা স্বীকার করতে হবে। এবং এইভাবে কি বলছে, পঞ্চবায়ক বাক্য ব্যবহার করে, এই 5টি যে বাক্য আমরা ব্যবহার করলাম, যখন কারণ লিঙ্গ বোঝানো হয় তখন অন্য ব্যক্তিও পর্বতে আগুন আছে বলে অনুমান করতে পারে। তাহলে এইভাবে আমরা কিন্তু পঞ্চবায়ক বাক্য দেখতে পেলাম। বেশ, এই লিঙ্গ জিনিসটা দেখুন বলছে, লিঙ্গ বিষয় বলছে, লিঙ্গ জিনিসটা কি সেটাকেও জানতে হবে। বলছে তস্মাৎ লিঙ্গ পরমাশয় অনুমান, লিঙ্গের প্রকার হচ্ছে, লিঙ্গ 3 প্রকার, অন্যই ব্যতিরেকী, কেবল অন্যই আর কেবল ব্যতিরেকী। বেশ, এবার দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে সহজ, তারপরে আমরা বইয়ের ভাষায় যাব। কেবল অন্যয়টা হব আর কেবল ব্যতিরেক জিনিসটা হব। যেমন হচ্ছে আপনার হ্যাঁ বাচক বোঝাবে, দুটোই আপনার হ্যাঁ বাচক বোঝাবে, ঠিক আছে, সেটা হচ্ছে অন্যয়, কেবল অন্যয়। দুটোই না বাচক বোঝাবে, সেটা হবে কি ব্যতিরেকী। মানে আমি বলি যে কালকে যদি স্নেহা কলেজে না আসে তাহলে রামও আসবে না, দেখুন যদি না আসে তাহলে সেও আসবে না, দুটো না না বললাম, না না মানে হচ্ছে কেবল ব্যতিরেকী। যদি বলি কালকে স্নেহা স্কুলে যদি আসে তাহলে রামও স্কুলে আসবে বা কলেজে আসবে, তাহলে এখানে কি দুটো হ্যাঁ বাচক বললাম, তাহলে দুটো হ্যাঁ বাচক মানে হচ্ছে কেবল অন্যয়। আর অন্য ব্যতিরেকী, অন্য ব্যতিরেকী দেখুন দুটোই আছে মানে কি একসাথে দেখুন বাক্যটা জুড়ে দিলাম, যে স্নেহা যদি কালকে কলেজে আসে তাহলে রাম আসবে, স্নেহা যদি কালকে কলেজে না আসে রাম আসবে না, বাস একসাথে জুড়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কি অন্যয় ব্যতিরেক। বেশ, এবার দেখুন তাহলে বলছে যেখানে অন্যয় ও ব্যতিরেক উভয়ের দ্বারা ব্যাপ্ত জ্ঞান জানা যায়, অগ্নি সাধ্য হলে ধোঁয়া লিঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই, আপনারা যখন পড়বেন বিষয়টা, যে পক্ষ তো আমি বলে দিচ্ছি, পক্ষ মানে হচ্ছে স্থান, পক্ষ সাধ্য হেতু, এই 3টে জিনিস পড়তে হয় আপনাকে দর্শনের ভাষায়। তো পক্ষ মানে হচ্ছে স্থান বোঝাচ্ছে, সাধ্য মানে হচ্ছে আপনি যে বিষয়ে আলোচনা করছেন, ঠিক আছে, আর হেতু মানে হচ্ছে তার কারণ, মানে তার কারণ স্বরূপই কি, সেটা হচ্ছে আপনার কাছে কি হেতু। মানে আজকে আমি বললাম যে
একটা উদাহরণ বললাম যে পাশের বাড়ির পাড়ায় চুরি হয়েছে। দেখুন আমি এটা বললাম একটা উদাহরণ যে পাশের বাড়ির পাড়ায় চুরি হয়েছে, মানে পাড়াটাকেও আলাদা করে দিলাম, পাশের বাড়ি বা পাশের বাড়ি হতে পরের পূর্ণ পাড়ায় তো হবে না, মানে পাশের বাড়ি বললাম, পাশের বাড়িতে চুরি হয়েছে, সহজ কথা বলে পাশের বাড়িতে চুরি হয়েছে। তাহলে পাশের বাড়িতে চুরি হওয়া মানে কি, পাশের বাড়ি একটা স্থান। এবার দেখুন কারণটা কি, কারণ হচ্ছে চোর, কিন্তু মানে চুরি করা মানে চুরি করেছে, কার কারণ, মানে এখানে কারণ হচ্ছে চুরি, মানে চোর যে চুরি করেছে সেটা কারণ তো একটা আছে, যে সোনা দানার জন্য, টাকা পয়সার জন্য চোর চুরি করেছে। কিন্তু কার বিষয়ে আলোচনা করা হচ্ছে, মানে চুরি বিষয়ে আলোচনা করা হচ্ছে, যে চুরি হয়েছে, তাহলে যে বিষয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সাধ্য। ঠিক আছে। অন্যয় দেখুন, তাহলে আমি অন্যয় বলেছি দুটো হ্যাঁ বাচক, তাহলে মিলিয়ে নেই দেখুন, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে, দুটো হ্যাঁ, যেমন হচ্ছে রান্নাঘর। আচ্ছা দেখুন এখানে নেই দেখুন, যেখানে আগুন নেই সেখানে ধোঁয়াও নেই, যেমন হ্রদ বা পুকুর। হ্রদ বা পুকুরে আপনি কিন্তু আগুন ধোঁয়া দুটোই দেখতে পাবেন না। ঠিক আছে। কেবল অন্যয়, যেখানে শুধু অন্যয় দ্বারা ব্যাপ্তি হয়, কেবল অন্যয়। ঠিক আছে। এগুলো জাস্ট উদাহরণগুলো দেবে, আর এমন কিছু নেই, কেবল ব্যক্তি রেখে কেবল এগুলো একটু দেখে নেবেন ওটা। আচ্ছা পক্ষ, সাধ্য, হেতু বা পক্ষ, সপক্ষ, বিপক্ষ, এগুলো একটু আমরা পড়ে নিই। ঠিক আছে, এগুলোও ইম্পর্টেন্ট। পক্ষ তাহলে কী বলছে, যে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, লক্ষণ মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, যেখানে সাধ্য সম্পর্কে সন্দেহ থাকে তাকে পক্ষ বলা হয়। যেখানে সাধ্য সম্পর্কে সন্দেহ থাকে, মানে ধরুন আপনার বাড়ি থেকে কিছু চুরি হয়েছে, তাহলে আপনি বলে চোর চুরি করেছে, আপনি চোরকে দেখেছেন? দেখেননি। বেশ, তাহলে দেখেননি মানে আপনার সন্দেহ আছে যে চুরি করেছেন কে, মানে আমি কি জায়গাটা সোনা দানা যেটা রেখেছিলাম সেটাকে অন্য জায়গায় রেখে দিলাম, না চুরি করলো, আপনি শিওর হতে পারছেন না। ঠিক আছে। তাহলে যেখানে সাধ্য সম্পর্কে আপনার সন্দেহ থাকছে, তাহলে সেখানে কি বলছে, যে সাধ্য মানে কি, মানে তাহলে যার সম্পর্কে সে চুরি ব্যাপারটা বিষয়ে আপনি আলোচনা করছেন, এবং কোথায় না বলছে যে সন্দেহ থাকে, কোথায়, যেখানে হচ্ছে স্থানে, তাহলে সেই বাড়ির কথা, তাহলে সেই বাড়িটা হচ্ছে পক্ষ। তাহলে ধোঁয়া দেখে পর্বত, এখানে উদাহরণ বলছে সপক্ষ। দেখুন সপক্ষ জিনিসটা কি বলছে, নিশ্চিত সাধ্যবান সপক্ষ, যেখানে সাধ্য নিশ্চিতভাবে আছে, মানে আপনি একদম শিওর যে না একদম আছেই, চোর আছেই, তখন সেটাকে বলে সপক্ষ। যেমন হচ্ছে আমাদের সাধ্য, মানে আমরা যখন আলোচনা করছি যে আগুন যেখানে আছে বা ধোঁয়া যেখানে আছে সেখানে অগ্নি আছে, সেটা হচ্ছে দুটোই দেখতে পাচ্ছি রান্নাঘরে। আমি আগেই বললাম কিন্তু রান্নাঘরের ব্যাপারটা কিন্তু আগেকার মাইন্ডে নেবেন, এখনকার মাইন্ডে নিলে কিন্তু মিলবে না। বিপক্ষে, বলছে নিশ্চিত সাধ্য ভাবান বিপক্ষ, যেখানে সাধ্য নেই তাকে বিপক্ষ বলা হয়। যেখানে সাধ্য আপনি দেখতে পাচ্ছেন না, সাধ্য নেই, সেখানে হচ্ছে বিপক্ষ। যেমন কি বলছে, সাধ্য মানে হচ্ছে যে সেই আলোচনার বিষয়, দেখুন বড় হ্রদ বা সরোবর, মানে সেখানে আমরা বলছি অগ্নি ধোঁয়া কিছু নেই, সেই জন্য এখানে বলা হচ্ছে। সংক্ষেপে উদাহরণ দেখুন, পক্ষ মানে এখানে উদাহরণ দেখে নেবেন যে পক্ষ হচ্ছে পর্বত, সপক্ষ রান্নাঘর, বিপক্ষ হচ্ছে সরোবর। বিপক্ষ মানে কি, যেটা থাকবে না, সপক্ষ মানে যেটা থাকছে। আর যেটা, আমি যদি বলি যে পুকুরের মধ্যে পেট্রোল আছে, আপনি মানবেন? মানবেন না, তাহলে সেটা হচ্ছে বিপক্ষ। ঠিক আছে। আচ্ছা এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট এবং প্রশ্ন হয়, নেট সেটের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন দেয় এখান থেকে, একটা প্রত্যেকবারই একটা দুটো দিয়েই দেয়, সেটা হচ্ছে হেত্যাভাস। হেত্যাভাস দেখুন হেতুর মতো আভাস, মানে কারণ মনে হবে সেটাকে, কিন্তু ওটা মোটেই কারণ নয়, সেটা হচ্ছে আপনার কাছে হেত্যাভাস, মানে হেতুর মতো আভাসিত হবে। আপনি একটা ভালো ব্যক্তিকে দেখে মনে হচ্ছে এটা ভালো ব্যক্তি, আসলে সে চোর, মানে এরকম একটা ব্যাপার, সেটাই হচ্ছে হেত্যাভাসের মতো। তো হেতুর দোষকে কী বলা হচ্ছে, হেত্যাভাস। যা হেতুর মতো মনে হয় কিন্তু প্রকৃত হেতু নয়, তাকে হেত্যাভাস বলা হচ্ছে। তাহলে হেত্যাভাস, প্রথমে প্রশ্ন হচ্ছে কি, যে হেত্যাভাস কয় প্রকার, না হচ্ছে 5 প্রকার। আর স্ববিচার, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত। এবার দেখুন স্ববিচারটাকে এবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, কি সাধারণ, মানে স্ববিচারটাকে অনৈকান্তিকও বলা হয়। ঠিক আছে। তাই সাধারণ অনৈকান্তিক, অসাধারণ অনৈকান্তিক আর অনুপসংহারিক। তাহলে এই সাধারণ অনৈকান্তিক জিনিসটা কি বলছে, যে যেখানে হেতু সাধ্যের অভাবযুক্ত স্থানে থাকে, যেখানে হেতু মানে কি কারণ, সাধ্যের অভাবযুক্ত স্থানে, দেখুন সাধ্যের অভাব, সাধ্য তো বলছে কিন্তু সাধ্যের অভাব বলছে, দেখুন সেই স্থান থাকে। উদাহরণে যায়, বলছে পর্বতে আগুন আছে কারণ এটি প্রমেয়। পর্বত কি, পক্ষ। আগুন কি হচ্ছে, আগুন দেখুন আলোচনা করছে মানে কি, সাধ্য, কারণ এটা প্রমেয়ের মধ্যে আগুনের কি সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, সেখানে কি তার অভাব হয়ে গেল। ঠিক আছে।
মানে যেখানে বলছে হেতু সাধ্যের অভাব থাকবে। মানে আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ, আমি এটা বললাম যে রহিমের জ্বর হয়েছে, জানিস তো, রহিমের জ্বর হয়েছে, সে বাড়িতে আছে, রহিমের জ্বর হয়েছে। এবার জ্বর হয়েছে বললাম যে রহিমের জ্বর হয়েছে, এবার বললাম যে কারণ সেই কুকুরটা তার পাশে ছিল, কোনো কারণ হলো? কুকুরটার সঙ্গে সে কারণের সঙ্গে আপনার যে বিষয়ে আলোচনা করছে সেটা কোনো সম্পর্কই নেই। সেটা হচ্ছে সাধারণ অনৈকান্তিক। অসাধারণ অনৈকান্তিক বলছে যেখানে হেতু শুধু পক্ষেই থাকে, সপক্ষে ও বিপক্ষে থাকে না, ঠিক আছে, সেটা হচ্ছে অসাধারণ অনৈকান্তিক। যেমন হচ্ছে শব্দ নিত্য, কারণ এটি শব্দ। শব্দ নিত্য, কারণ এটি একটি শব্দ। আচ্ছা, এখানে দেখুন কি বলছে, যেখানে হেতুটা শুধুমাত্র পক্ষেই থাকছে, ঠিক আছে, মানে বলছে শব্দ নিত্য। আচ্ছা, এই যে নিত্যত্বটা শব্দের মধ্যেই তো থাকছে, মানে শব্দ বলছে যে শব্দ ধ্বংস হবে না। মানে আমি একটা কথা বলছি, সেটা আবার তো বলতে পারি। আমি বলছি রহিম, আবার তো বলতে পারি রহিম, কী অসুবিধা আছে? তাহলে এই যে শব্দটা আমি প্রকাশ করলাম বা বললাম, তাহলে শব্দ হচ্ছে নিত্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে, কারণ এটি একটা শব্দ। তাহলে শব্দের যে নিত্যত্বতার যে কারণ, সেটা কোথায়? সে শব্দের মধ্যেই থাকছে। শব্দ হচ্ছে স্থান, তাহলে সেটাই বলছে পক্ষ মানে হচ্ছে স্থান। তাহলে যেখানে হেতুটা কি থাকছে? পক্ষেই থাকছে, সেটাকে বলা হচ্ছে অসাধারণ অনৈকান্তিক। আর হচ্ছে অনুপসংহারী, দেখুন কি বলছে, যেখানে অন্যয় ব্যতিরেকের কোনো উদাহরণ নেই, সেটা হচ্ছে আমাদের কাছে সব কিছু অনিত্য। মানে যখন সব কিছু, দেখুন এটা সহজে মনে রাখুন, যখন সব কিছু স্বীকার করে না, সব কিছুই মানুষ, আমি যে বললাম যে জগতে যা কিছু দেখছি সব মানুষ, জগতে যা দেখছি সব ছাগল, এরকম ধরুন মানে সব কিছু দেখবেন, তখন সেটাকে অনুপসংহারী মানবেন, ঠিক আছে, সহজভাবে বলছি, গভীর তত্ত্ব আলোচনা না করে সহজভাবে বলছি এটাকে। সব কিছু অনিত্য, সব কিছু, সব কারণ প্রমেয়, সব, মানে এখানে সব পক্ষ এরকম মানা হবে যখন, সেটা হচ্ছে কি অনুপসংহারী। বিরুদ্ধ ইত্যাভাস কি বলছে, সাধ্যের অভাব দ্বারা ব্যাপ্ত হেতু হচ্ছে বিরুদ্ধ। সাধ্যের হেতু দ্বারা ব্যাপ্ত মানে সাধ্যের অভাব, মানে সাধ্যের অভাব মানে হচ্ছে যে বিষয়ে আলোচনা করছি সেটা অভাব হবে, তার দ্বারা ব্যাপ্ত হেতু বিরুদ্ধ। উদাহরণ, শব্দ নিত্য, কারণ এটি কার্য। এবার এইখানটাতে আপনার কিন্তু চাপ হয়ে গেছে। বলছে শব্দ নিত্য পর্যন্ত বলেছে, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু কারণ এটি কার্য বলে দিয়েছে, এখানেই চাপ। কিসের চাপ সেটা বলছে দেখুন, বলছে শব্দ নিত্য, কারণ এটি কার্য। তাহলে যেখানে যেখানে কার্যত্ব আছে সেটা বিনাশ আছে তো। এটা দর্শন আবার মানছে, দেখুন, মানে বিভিন্ন দর্শন এটা মেনেও চলে যে যেটা আমাদের কার্যকরী হয় সেটা কিন্তু সেটা ধ্বংসও হয়, তাই না? মানে এই পেনটা ধরুন, এই পেনটা একদিন তো ধ্বংস হবে, আমি লিখেই যাচ্ছি, পেনটা কোনোদিন ভেঙে যাবে, মানে রিফিল আমি চেঞ্জ করতেই পারি, কিন্তু ভাঙবে তো, সারা জীবনের জন্য চলবে না কিন্তু পেনটা। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনার যেটা শব্দ প্রয়োগ করছি, বলছে যে আমরা শব্দ নিত্য বলছি, আবার বলছি তার কার্যত্ব আছে। তাহলে কার্যত্ব যখনই বলবো যে তার সৃষ্টি আছে, সেটা তার ধ্বংসও আছে। তাহলে এইরকম যখন বলছে, তাহলে বিরুদ্ধ হয়ে যাচ্ছে, দেখুন। কিন্তু কার্য হওয়া মানে হচ্ছে অনিত্য হওয়া। দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে যে কার্য হওয়া মানে যেটা কার্যশীল সেটা হচ্ছে ধ্বংসশীল, সেই জন্য এটা কিন্তু বিরুদ্ধ হয়ে গেল, বিরুদ্ধ কথা বলা হয়ে গেল। সৎ প্রতিপক্ষ, যেখানে একটি হেতুর বিপরীতে অন্য একটি হেতু থাকে যা বিপরীত সিদ্ধান্ত প্রমাণ করে। আচ্ছা, সৎ প্রতিপক্ষর উদাহরণ ভাববেন যে আমাদের দুটো উদাহরণ থাকবে, যেখানে দুটো উদাহরণ দেবে সেটা হচ্ছে সৎ প্রতিপক্ষ, সহজ স্ট্রিক এটা। আর এমনিও বলে দিচ্ছি, দেখুন, যেখানে একটা হেতুর বিপরীতে অন্য একটা হেতু, মানে দেখুন একদিকে বলছে কি শব্দ নিত্য, কারণ এটি শ্রাব্য, আবার একদিকে বলছে শব্দ অনিত্য। তাহলে একদিকে স্বীকৃত নিত্য হিসেবে বলছে, একদিকে স্বীকৃত অনিত্য হিসেবে বলছে, তাহলে দুটো দৃষ্টান্ত যেখানে আসবে সেটা হচ্ছে কি সৎ প্রতিপক্ষ। অসিদ্ধ কি? অসিদ্ধকে আবার তিন প্রকার, এখান থেকে বেশি প্রশ্ন দেয়, যে আশ্রয় সিদ্ধ থেকে বেশি উদাহরণগুলো দেওয়া হয়। তাহলে এই যে বলছে দেখুন যে অসিদ্ধ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আশ্রয়াসিদ্ধ, স্বরূপাসিদ্ধ আর ব্যাপ্যতাসিদ্ধ। যেখানে হেতুর উপস্থিতির মধ্যে পক্ষের মধ্যে নিশ্চিত নয়, যেখানে যে হেতুটা রয়েছে সেটা উপস্থিতি কি বলছে, পক্ষর মধ্যে বা স্থানের মধ্যে কি নিশ্চিতভাবে নয়, থাকে না, সেখানে হচ্ছে অসিদ্ধ হেত্যাভাস হয়। অসিদ্ধ হেত্যাভাস বলছে দেখুন আবার কি তিন প্রকার, তাহলে আমরা দেখতে পেলাম, একটা আশ্রয়াসিদ্ধ, প্রথমটা উদাহরণ বলছে যে হেতুর আশ্রয় প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত নয় তাকে আশ্রয়াসিদ্ধ বলছে। মানে প্রমাণ দ্বারা কি বলছে, যে হেতু মানে পক্ষে থাকছে সেটা বলছে কোনোদিনই সম্ভব না, সেটাই হচ্ছে। এবার উদাহরণ যায় দেখুন, বলছে গগন ও কমল সুগন্ধযুক্ত। গগন মানে হচ্ছে আকাশ, তাই তো। এবার
আকাশে কী হচ্ছে কমল, কমল মানে হচ্ছে পদ্ম, তাই তো, সুগন্ধযুক্ত। আচ্ছা, আমি ধরলাম যে সে পদ্মটা রয়েছে, সেই পদ্মটা হচ্ছে সুগন্ধযুক্ত, কিন্তু আকাশে কোনোদিন পদ্ম ফুল ফোটে? ফোটে না তো, সরোবরে ফোটে। তাহলে এই যে আকাশে যে বলছে, যে স্থানটা কী হচ্ছে, স্থানটাই তো ভুল বলছে, মানে পক্ষটাই ভুল বলা হচ্ছে। তাহলে যেখানে আশ্রয় প্রতিষ্ঠিত হয় না, যে হেতুর যে কারণটা বলছে সেটা আশ্রয়, যেটা স্থান থাকবে সেটাই প্রতিষ্ঠিত নয়, তাই না? সেই জন্য হলো এটা কি বাস্তবে নেই, বলছে এখানে গগন কমল, আকাশে জন্মানো কমল বাস্তবে নেই, তা সুগন্ধিতা নামক সাধ্যের আশ্রয়ই নেই। স্বরূপাসিদ্ধ কি বলছে, যে ক্ষেত্রে পক্ষের মধ্যে হেতুই থাকে না। দেখুন, পক্ষ তো থাকছে, কিন্তু কি বলছে, পক্ষের মধ্যে হেতুই থাকছে না, তাকে বলছে স্বরূপাসিদ্ধ। যেমন কি উদাহরণ কি বলছে, শব্দ হচ্ছে গুণ, কারণ তা দৃশ্যমান রূপের মতো। ভালো করে দেখুন, বলছে যে ক্ষেত্রে পক্ষের মধ্যে মানে স্থানের মধ্যে হেতুই থাকছে না, বলছে শব্দ গুণ, ঠিক আছে, শব্দ এক প্রকার গুণ, কারণ তা দৃশ্যমান রূপের মতো। আচ্ছা, শব্দ কোনোদিন দেখা যায়? দেখা যায় না তো, তাহলে কি করে মানব? তাহলে বলছে পক্ষের যে পক্ষ, শব্দ গুণ পক্ষ তো, কিন্তু হেতুটা রূপ, রূপ যে হেতু সেটা শব্দের সঙ্গে যাচ্ছে না, চোখের সাথে যাচ্ছে, সেটা চাক্ষুষ প্রত্যক্ষ যেটা বলছে। তো সেই জন্য এটা কী হলো, স্বরূপাসিদ্ধ। কিন্তু কি বলছে, চাক্ষুষত্ব দেখা যায় শব্দে নেই, কারণ শব্দ শ্রবণ দ্বারাই উপলব্ধ, অতএব স্বরূপাসিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধ কি বলছে, উপাধিযুক্ত হেতু হলে তা ব্যাপ্যতা সিদ্ধ, মানে যেটা উপাধি, আপনাকে উপাধি দেওয়া, সোপাধিক। পর্বতে ধোঁয়া আছে কারণ সেখানে আগুন আছে, ঠিক আছে, এখানে আচ্ছা সহজভাবে ধরি, যেখানে দেখবেন যে আপনাকে একটা উপাধির বিষয় বলে, যেমন হচ্ছে, যেমন পর্বতে ধোঁয়া আছে কারণ সেখানে আগুন আছে, এখানে আগুন থাকা সত্ত্বেও সব সময় ধোঁয়া হয় না, কারণ ভেজা জ্বালানি ইত্যাদি উপাধি দরকার। এই যে ভেজা জ্বালানি, এই কথাটা বলে দিল, এক্সট্রার কথা, সেটা হচ্ছে আপনার যে উপাধি। বা আপনাকে বলে দিল যে ধোঁয়া, বা অগ্নি বললো, নীল অগ্নি বা নীল ধোঁয়া, এগুলো আপনাকে উপাধি যুক্ত করে দেওয়া হলো, ঠিক আছে। যেমন উপাধি বিষয়ে আরও বলা হচ্ছে, দেখুন, যে সাধ্যের ব্যাপকতা থাকা সত্ত্বেও সাধনের অব্যাপকতা উপাধি, অর্থাৎ যেখানে সাধ্য সর্বত্র থাকে, সব জায়গায় সাধ্য থাকছে, কিন্তু হেতু সর্বত্র থাকছে না, সেটা হচ্ছে উপাধি। এটা হচ্ছে সহজ ভাষায় উপাধি ডেফিনেশন। কি না বলছে, যেখানে সাধ্য, সাধ্য মানে যে বিষয়ে আলোচনা করছে সেটা সব জায়গায় থাকছে, কিন্তু হেতু যে কারণটা সেটা থাকছে, সেটাই হচ্ছে আপনার কাছে উপাধি। উদাহরণটা কি, আমি বললাম সে বাড়িতে চুরি হয়েছে, এই উদাহরণটা দিলাম। তাহলে বাড়িতে চুরি হওয়াটা, দেখুন আমি বললাম যে চুরির বিষয়ে আলোচনা হচ্ছে, তো তাহলে সাধ্য, তাহলে সেই সাধ্য পাড়ার লোক আছে, সবাই আছে, দেখা মানে কথাবার্তা হচ্ছে সেই বিষয়ে, সবাই আছে, কিন্তু হেতু সর্বত্র, মানে তার যে কারণ, সেই চোরটা, সেই চোরটা কি সব জায়গায় থাকছে? থাকছে না। তো সেটা হচ্ছে উপাধি। বাধিত হেত্যাভাস কি, যার সাধ্যের অভাব অন্য কোনো প্রমাণ দ্বারা নিশ্চিত হয়, যেটা সাধ্যের অভাবটা, মানে সাধ্যের তো অভাব থাকবে, কিন্তু অন্য প্রমাণ দ্বারা নিশ্চিত হয়, তাকে বলছে হেত্যাভাস কি, যে আমাদের বাধিত হেত্যাভাস। যেমন হচ্ছে, দেখুন আগুন ঠান্ডা, কারণ এটা দ্রব্য, তাহলে এটা কি সাধ্যের বিপরীত হচ্ছে, তো সাধ্যের অভাব হচ্ছে তো। কেন সাধ্যের অভাব? কারণ আগুন কোনদিন ঠান্ডা হয়? তাহলে অভাব হচ্ছে, সাধ্যের অভাব। কিন্তু সাধ্যের সাধ্যযুক্ত যদি বলতো, তাহলে আগুন হচ্ছে উষ্ণ, যদি বলে দিত তাহলে এটা হতো, কিন্তু যেহেতু বলে দিচ্ছে আগুন ঠান্ডা, তাহলে এরকম বলছে। এখানে শীতলতা সাধ্য, কিন্তু আমরা স্পর্শ জানি, দ্বারা জানি কি আগুন হচ্ছে উষ্ণ, তাই এটা বাধিত। বেশ, এবার হচ্ছে উপমান। উপমান জিনিসটা আমি আগেই পড়িয়েছি, হ্যাঁ। উপমান মানে উপমিতির করণকে উপমান বলা হয়, মানে কারণকে। তাহলে উপমিতি আমি বলেছি, কালকে বলেছি, এটা বিষয় আর আমি খুব একটা ডিটেলিং করছি না। উপমান মানে হচ্ছে, ধরুন ওই যে একটা জিনিস বললাম যে ওই গরু, আমি গরুটাকে চিনি না, সে গরুটাকে বলা হয় গরুটা ধরে নিয়ে আয় তো, বা গরুটাকে বাড়ি নিয়ে আয়, মা বলছে গরুটাকে বাড়ি নিয়ে আয়, আমি গরুকে চিনিই না, কিন্তু যখন চিনে নিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার কাছে উপমিতি। ঠিক আছে, আমি এগুলো ডিটেল বলছি না, কারণ হচ্ছে এগুলো খুব কঠিন করে বুঝলে কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে, সেহেতু আমি একটু সহজভাবে এগুলো বললাম। শব্দ প্রমাণ, দেখুন বলছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য হচ্ছে, আপ্তবাক্যই হচ্ছে কিন্তু প্রমাণ, এটাও বলেছি। বাক্য কাকে বলেছে বলছে, দেখুন যিনি সত্য কথা বলেন তিনি আপ্ত, পদ সমষ্টিকে বাক্য বলা হয়, যেমন গা মানায়। পদ, পদ কি বলছে, যে পদে শক্তি আছে তাকেই পদ বলা হয়। আচ্ছা, বাক্যার্থ জ্ঞানের কারণ বা বাক্যার্থ জ্ঞানের হেতু, এটা জিজ্ঞাসা করা হয়, সেই জন্য একটু বলে দিচ্ছি যে বাক্যার্থ জ্ঞানের হেতু হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে সন্নিধি। আকাঙ্ক্ষা কি, মানে একটি পদ অন্য পদ ছাড়া অর্থ সম্পূর্ণ না থাকলে তাকে আকাঙ্ক্ষা বলে। মানে আকাঙ্ক্ষা মানে, আমি ধরুন আমি যদি বলি যে আমি আজকে জানিস তো আজকে, আপনার আকাঙ্ক্ষা উৎপন্ন হবে যে আজকে কি কি, তাহলে এই যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। যোগ্যতা মানে হচ্ছে
অর্থের মধ্যে কোনো বিরোধ না থাকাকে তাহলে যোগ্যতা বলছে। অর্থের মানে হচ্ছে যদি আমরা বলি ধরুন যে গাছ ধরুন একটা রয়েছে, সেই গাছকে আমি জলের দ্বারা সিঞ্চন করছি, তাহলে তার মধ্যে যোগ্যতা আছে। জলের সিঞ্চন করার মানে জলের সে ক্ষমতাটা আছে যে গাছের জলরূপী মানে যে গাছে জল দেওয়া হচ্ছে সেটা জলের ধর্ম মানে গাছের ধর্ম কিন্তু যে জল এসে শোষণ করবে, আগুন শোষণ করবে না, আগুন দেবেন হবে না। তাহলে এটা হচ্ছে একটা যোগ্যতা। সন্নিধি কী বলছে, যে পদগুলি বিলম্ব ছাড়া উচ্চারণ হওয়া হচ্ছে সন্নিধি। মানে আমি আপনি বললাম যে আমি আজকে বলছি আজ, কালকে বললাম জানিস তো, তারপরের দিন বলছি যে যাবো, এবার এরকম কেটে কেটে কিছু কথা বলছেন, সেরকম সন্নিধি। আচ্ছা, এখান থেকে উদাহরণগুলো পড়ে নেবেন, আমি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তর্ক সংগ্রহ অনুযায়ী বাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৈদিক বাক্য, লৌকিক বাক্য। জানেনই বৈদিক বাক্য কী, যে বৈদিক বাক্য ঈশ্বর প্রদত্ত, তাই সব কিছু মানে বৈদিক বেদকে প্রমাণ বলে স্বীকার করে। আর লৌকিক মানে হচ্ছে বাক্য মানে তখনই প্রমাণ হয় তখন আপ্ত ব্যক্তি বলছেন, মানে কোনো একটা জ্ঞানী পুরুষ বলছেন তখন আর কি, বা মানে ওই ঋষিমুনি আর কি, এরকম ব্যক্তি কারো বলছে। বেশ, শব্দজ্ঞান কি, বাক্যের অর্থের জ্ঞানই হচ্ছে শব্দজ্ঞান। আচ্ছা, এরপরে দেখুন এর কিছু অংশ রয়েছে, সেটা একটু দেখে নিন, তাহলে তর্ক সংগ্রহ কমপ্লিট, আমাদের আর দরকার নেই। বলছে ভারতীয় দর্শনে কিছু খ্যাতিবাদ রয়েছে, সেটা হচ্ছে কাদের মতানুযায়ী বলা হচ্ছে সেটা দেখুন। বলছে বিজ্ঞানবাদী বৌদ্ধ আত্মখ্যাতিবাদ, মানে তাদের কী খ্যাতিবাদের কাকে কী নামে অভিহিত করা হচ্ছে নামে। শূন্যবাদী বৌদ্ধরা কি বলছে, তাদের কি মানে খ্যাতিবাদ রয়েছে, অসৎ খ্যাতিবাদ। প্রভাকর মীমাংসা রয়েছে অখ্যাতিবাদ। কুমারীর ভট্ট হচ্ছে বিপরীত খ্যাতিবাদ। ন্যায় দর্শন হচ্ছে অন্যথা খ্যাতিবাদ। বেদান্তর হচ্ছে অনির্বাচনীয় খ্যাতিবাদ। আর প্রাচীন সাংখ্য রামানুজ হচ্ছে সত্যা খ্যাতিবাদ। উত্তর সাংখ্য জৈন দর্শন হচ্ছে সৎ খ্যাতিবাদ। যাই হোক, তাহলে এটুকুই আমাদের মোটামুটি থাকলো তর্ক সংগ্রহ, মূলত তর্ক সংগ্রহটা আমরা শেষ করলাম আজকেই। পরের দিন আমরা নতুন টপিক নিয়ে শুরু করব, তর্ক ভাষা নিয়ে আলোচনা করব। তর্ক ভাষাটা আমাদের খুব টাইম লাগবে না, এই কারণেই বলছি, মানে তর্ক সংগ্রহ ধরুন 3 দিন লাগলো, আমি চেষ্টা করব তর্ক ভাষাটা 2 দিনে শেষ করা, 2টি ক্লাসে। কারণ একটাই কারণ, কেন হচ্ছে যে অনেক ট্রাম একই, আর একই ট্রাম আমাকে বারবার পড়াতেও হবে না, ঠিক আছে? সেই জন্য তর্ক ভাষাটা আপনাদের কাছে খুব সহজ বোধ হবে। শুধু ওই পদার্থ, যেমন আমরা পদার্থ এখানে পড়লাম কয় প্রকার, 7 প্রকার পদার্থ, তাই তো? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। সেখানে কিন্তু আমরা 16 প্রকার পদার্থ পড়ব, ঠিক আছে? সেটা ন্যায় দর্শন অনুযায়ী বলা হচ্ছে, তো সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি আমাদের এটুকুই থাকলো। পরের দিন আমরা উপস্থিত হচ্ছি তর্ক সংগ্রহ। ধন্যবাদ।